আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের বুকিং হয়। আচ্ছা। নমস্কার বন্ধুরা, আমার সোলফুল সোমা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আমরা এখন হাওড়া স্টেশনে যাব ব্রহ্মপুর, তারপর সেখান থেকে কারে করে দারিংবাড়ি। বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে এই তো আমাদের ট্রেন চলে এসেছে, হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস। এই ট্রেন ছাড়ার কথা ছিল রাত 10:50, কিন্তু এখনই বাজে ঘড়িতে প্রায় 11:15। তো ট্রেনে এখন আমরা ঝটপট করে উঠে পড়ি, তারপরে সম্ভবত ভিডিও করতে পারবো না। আমরা একেবারে ভোরবেলা আসছি। সকালের শুভেচ্ছা নিয়ে পরদিন ভোরবেলা চলে এসেছি। আর এই তো আমাদের চা চলে এসেছে, একেবারে লিকার চা, লাল চাই সবাই খাবে মনস্থ করলো। আমাদের 5 জনের 5টা চা চলে এসেছে। এখন বেশ আয়েশ করে চা খেতে হবে। এই যে জানলার ধারে বসে বসে একদম শরতের রোদের মতন ঝকমক করছে চারিদিক। আর ওই যে ওইদিকে দেখছো, এটা চিল্কা। তো এই চিল্কার সৌন্দর্য দেখতে দেখতে চা খেতে খেতে আমরা এগিয়ে চলেছি ব্রহ্মপুর স্টেশনের দিকে। চারদিকে সৌন্দর্যের একেবারে ছড়াছড়ি, কি অপূর্ব যে প্রকৃতি। ওই যে দূরে চিল্কা হ্রদ। আমি এখন চলে এসেছি কিন্তু খোলা দরজার সামনে। জানলার ভিতরে বসে থাকতে আর ইচ্ছা করছিল না। খুব খুব ভালো লাগছে। এই তো আমরা ব্রহ্মপুর স্টেশনে পৌঁছে গেছি। এখন তাড়াতাড়ি করে পা চালিয়ে স্টেশনের বাইরে যেতে হবে, সেখানে ওয়েট করছে আমাদের জন্য কার। চলো বাকি কথা আবার পরে বলছি। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, যাব হোটেল স্নো ক্রিকে। এই হোটেল স্নো ক্রিকে ফোন করে আমরা সমস্ত ট্যুরটি প্যাকেজ সিস্টেম করে নিয়েছিলাম। ওনারাই এই কার পাঠিয়েছেন। তোমরা কিভাবে এই হোটেলের সাথে যোগাযোগ করবে, কিভাবে এই ট্যুরের প্যাকেজ করবে, সমস্তটাই আমি ভিডিওতে জানিয়ে দেব। দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি রাস্তার পাশের একটি ধাবাতে ব্রেকফাস্ট সারবো বলে। তো ব্রেকফাস্টটা আমরা চট করে সেরে নিই। আমি নিয়েছি দই বড়া, কেউ পুরি নিয়েছে, ধোসা নিয়েছে, কেউ এখানে প্রচুর মিষ্টি আছে। তো আমি আপাতত দই বড়া খাচ্ছি, ব্রেকফাস্টটা সেরে নিয়ে আসছি। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে গাড়িতে উঠে পড়েছি, চলেছি দারিংবাড়ির উদ্দেশ্যে। তবে কটি কথা বলে রাখি, এখানে আসতে গেলে কিন্তু জুন থেকে সেপ্টেম্বর অথবা নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই আসা উচিত, হয় বর্ষাকালে নয় শীতকালে। এই গ্রীষ্মকালে এলে এই পথটুকু যাওয়ার সময় গরমে একটু কষ্ট পেতে হবে। এই দারিংবাড়ি পাহাড়ের উচ্চতাটা একবার বলে রাখি, 3000 ফিট মতন এর উচ্চতা। দারিংবাড়ি পাহাড়ের উপর পৌঁছে গেলে এই গরমটা লাগবে না। আর এই সময় এলে কারটা এসি নেওয়াই ভালো। ব্রহ্মপুর স্টেশন থেকে দারিংবাড়ির দূরত্ব 120 কিলোমিটার। এছাড়া ফ্লাইটে যদি আসতে চাও তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক এয়ারপোর্ট। বিজু পট্টনায়ক এয়ারপোর্ট থেকে দারিংবাড়ির দূরত্ব 250 কিমি। ব্রহ্মপুর স্টেশন থেকে দারিংবাড়ি আসতে গেলে অনেক পাবলিক বাসও পেয়ে যাবে, কিন্তু এখানে গাড়ি বুক করে আসাটাই ভালো। দারিংবাড়ি ঢোকার মুখে পড়বে খুন্তেশ্বরী টেম্পল। এই যে দেখো প্রবেশপথটা খুব সুন্দর কিন্তু দেখতে। আর এর ভেতরে এই যে ভিতরে খুন্তেশ্বরী দেবীর মূর্তি। খুন্তেশ্বরী টেম্পল দেখে আমরা এখন সোজা পৌঁছবো দারিংবাড়ির হোটেলে। চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি দারিংবাড়ির হোটেলে। হোটেলের নাম হোটেল দ্য স্নো ক্রিক। এই হোটেলের ফার্স্ট ফ্লোরে আমাদের রুম। আমি এখন হোটেলের টেরাসে চলে এসেছি, চারপাশটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। একেবারে খোলামেলা সুন্দর পরিবেশে এই হোটেল স্নো ক্রিক। এবার চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে আমি রুম ট্যুরটা করে নিই।
রুমের ভেতরে চলে এসেছি। এখানে দেখো ডবল বেডরুম, 3 জন আরামসে শুতে পারবে। পাশে বেডসাইড টেবিল আছে, অনেক জিনিস রাখা যাবে, 2টো চেয়ার আছে, এপাশে অনেকটা স্পেস আছে, ডান দিকে ওয়ার্ড্রোব আছে, আর এখানে বিভিন্ন পারপাসে এই জায়গাটা ইউজ করা যাবে। এদিকে জানলা আছে, ওপাশে গার্ডেন, আর এখানে ওয়াশরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, একেবারে টিপটপ। এখন সোজা স্নান টান সেরে ফ্রেশ হয়ে সকলে চলে এসেছি দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারে অনেক কিছু ছিল, নিরামিষ তো ছিলই, ডাল, ভাজা, তরকারি, তার সাথে কেউ কেউ মাছ, কেউ কেউ ডিম ইত্যাদি নিয়েছে। তো আমরা এখন সকলে খেয়ে নিই। আর এদিকে তুতুল অনেক পরে এসেছে, ওর নাকি অতটা খিদে পায়নি, ও টুকটাক খেয়েই চলেছে, তাই জন্য যাই হোক ওর খাবারটা আসছে, আমরা এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি। এখানে দেখো কাঁচা শালপাতার থালায় খেতে দিয়েছে, খুব ভালো লাগছিল কিন্তু খেতে। এই রকম কাঁচা শালপাতার থালা আমি কোথাও পাইনি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা 10-15 মিনিট রেস্ট নিয়েছি, তারপরে আবার বেরিয়ে পড়েছি। আমরা এখন চলে এসেছি নেচার পার্কে। এ দেখো বন মোরগ ঘুরে বেড়াচ্ছে। এই নেচার পার্কে জানো তো বিভিন্ন ঔষধি গাছপালা আছে, মেডিসিন ট্রি। তো এখানে আমরা যাব, এর ভিতরে বাটারফ্লাই পার্কও আছে। এখানকার প্রবেশ মূল্য 10 টাকা করে মাথা পিছু। এখানে আদিবাসী গ্রাম্য ঘরানার দেখো ঘর বানানো আছে, আদিবাসীদের মূর্তি আছে, এখানে চড়কের মূর্তি আছে, চারদিক একেবারে সবুজে মোড়া, খুব সুন্দর। আর মাটি দেখো লাল মাটি। এখানে প্রত্যেকটি গাছ কিন্তু ঔষধি গাছ। এই যে একটু গিয়ে বাঁদিকে এই যে ছোট ছোট গাছগুলো দেখছো, এগুলো কফি গাছ। এখন আমরা আছি বাটারফ্লাই পার্কে, খুব সুন্দর, খুব সুন্দর। নেচার পার্কের ঠিক উল্টো দিকেই আছে হিল ভিউ পার্ক। এখানকার প্রবেশ মূল্য ওই 10 টাকা, কোথাও 10 টাকা, কোথাও 15 টাকা মাথা পিছু টিকিট মূল্য। বাহ, অপূর্ব সুন্দর। আর জানো তো এই সময় মেঘ করে এসেছিল আর বৃষ্টিও হয়েছিল, তবে এখন বৃষ্টিটা ধরেছে, ঝিরঝির করেই হচ্ছিল, খুব জোরে হয়নি। এখানে দেখো কলসির মধ্যে থেকে জল বেরোচ্ছে, এখানে ফোয়ারাটা ওরম করে তৈরি। আর চারদিকের এত সুন্দর করে এটা মেনটেন করা হয়, সমস্ত গাছগুলো সুন্দর করে যত্ন করে কেটে রেখেছে, চারদিকে শুধুই সৌন্দর্যে ভরপুর হয়ে আছে। সন্ধে হয়ে আসছে, তাই চারপাশের আলোগুলো এক এক করে জ্বলে উঠছে, আর এক সৌন্দর্য নিয়ে প্রকাশ পাচ্ছে।
এখন আমরা হোটেলে ফিরব। আবার কাল সকাল থেকে শুরু হবে আমাদের দারিংবাড়ি ভ্রমণ। দারিংবাড়ি ভ্রমণের দ্বিতীয় দিনের সকাল। এই তো ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি আমরা। আছে পুরি, সবজি, ইডলি, বড়া, উপমা, একেবারে ভরপুর ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্টটা সেরে নিয়েই আমরা বেরিয়ে পড়ছি, তোমরা দেখতে থাকো। আমরা এখন চলেছি মান্দাসারু টুরিস্ট স্পটে। এখানে আরেকটি কথা বলে রাখি, এই যে গাড়ি করে রাস্তা দিয়ে যাওয়ার সময় দুপাশের সৌন্দর্য বড়ই মনোমুগ্ধকর, মনে হয় শুধু তাকিয়েই থাকি। মাঝে মাঝে ভিডিও করছি ঠিকই, কিন্তু নিজের চোখে ক্যামেরা ছাড়া এই সৌন্দর্য দেখার যে অনুভূতি সেটা সম্পূর্ণ আলাদা। ক্যামেরা দিয়ে এই সৌন্দর্য জাজ করা যায় না। তো তোমরা দেখতে থাকো, আমিও। যেন আমাদের মুগ্ধ করে রেখেছে। চারপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাব লাভার্স পয়েন্টে।
আমরা পৌঁছে গেছি লাভার্স পয়েন্টে। এখানকার যে জলপ্রপাতের সৌন্দর্য তা বর্ষাকালে ভরপুর রূপ পায়। আর এখন গ্রীষ্মকাল, এখন এরকম ঘোলা জল, তবে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বেশ মন কেড়ে রেখেছে। মনে হচ্ছে এখানে বেশ খানিকক্ষণ সময় শুধু চুপটি করে বসে থাকি। হালকা জলের শব্দ আসছে, আর বেশ কিছু ওখানকার লোকাল লোকজন দেখলাম ওখানে স্নানও করছে। লাভার্স পয়েন্টে ঘুরতে ঘুরতে বেশ মেঘ করে এলো আর বৃষ্টিও হালকা হালকা শুরু হলো। ওখানকার স্থানীয় বাসিন্দারা বললেন এখানে কিন্তু বাজ পড়লে খুব বিপদের সম্ভাবনা থাকে, তাই আমরা ঝটপট বেরিয়ে এলাম। এখন আমরা পৌঁছে গেছি কফি গার্ডেনে। চলো ভেতরে যাওয়া যাক। কফি গার্ডেনের ভেতরে শুনেছি খুব ভালো লাগবে। এখানে যে সবুজে মোড়া প্রাকৃতিক দৃশ্য তা চোখ মন আনন্দে ভরিয়ে দেয়। চলো ভেতরে গিয়ে আরো প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা ডুবে যাই। সত্যি বলতে কি, এই কফি গার্ডেনের মধ্যে এসে না আমার কেমন একটা গা ছমছম করছিল। আর প্রায় সন্ধেও হয়ে এসছে। এখানে একটা পার্ক আছে দেখো, আর এই দেখো কফি ফুল। কফি ফুল এই প্রথমবার আমি দেখলাম। কি সুন্দর, অনেকটা শিউলি ফুলের মতন দেখতে। এখন আমরা যাচ্ছি উড়িষ্যা সরকারের এই মশলার দোকানে। এখানে যে সমস্ত মশলা আমরা দেখব সবই অর্গানিক, কোনো কেমিক্যাল ইউজ করে এই মশলা প্রস্তুত করা হয় না। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এছাড়া বিভিন্ন রকমের মশলা, ছাতু এখানে তোমরা পেয়ে যাবে। সমস্তটাই কিন্তু অর্গানিক। আচ্ছা, আমরা এখন এখানে এই হোটেল থেকে চলে যাচ্ছি। আমরা দুদিন ছিলাম। হোটেলের নাম আমি আরেকবার বলে দিচ্ছি, হোটেল দ্য স্নো ক্রিক দারিংবাড়ি। তো এই হোটেলেরই ওনার দাদার সাথে একটু কথা বলবো। তোমরা সব জেনে নাও এই হোটেল সম্বন্ধে ডিটেলস কিছু তথ্য আমি ডিরেক্ট দাদার মুখ থেকে শুনছি, তোমরাও শোনো। দাদা নমস্কার। আচ্ছা, আপনাদের এখানে আসতে গেলে কিভাবে বুকিং করব আমরা, আর আপনাদের এখানে সুযোগ সুবিধা ইত্যাদি সম্পর্কে আপনি একটু ডিটেলসটা জানিয়ে দিন। প্রথমেই যেটা বলবো, বাঙালি ঘুরতে ভালোবাসে, খেতে ভালোবাসে। তো আমাদের হোটেল হচ্ছে একদম বাঙালি পরিষেবা। আমি নিজে বাংলায় কথা বলছি। দারিংবাড়িতে প্রায় 2500 লোক বসবাস করে, তার মধ্যে আমি একমাত্র বাংলা জানি। ঠিক আছে, যারা বুকিং করবেন তারা অবশ্যই কিন্তু একটু আগে কন্ট্যাক্ট করবেন। টিকিট যখন 4 মাসে ওপেন হয় তখন থেকেই যোগাযোগ করতে হয়, বিশেষ করে সিজন টাইমে। এখানে হোটেল খুবই কম, যদি ঠিকমতো রুম পেতে হয় তাহলে কিন্তু আপনাদের আগে যোগাযোগ করতে হবে। আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের বুকিং হয়। কলকাতাতে আমাদের একটা অফিস আছে, মূলত খুব একটা খোলা থাকে না, কিন্তু ভুবনেশ্বরের অফিস আছে। এবং সবচেয়ে বড় প্রধান হচ্ছে আমার যে ফোন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাকে বুকিং করতে হবে। একমাত্র আমার মাধ্যমেই বুকিংটা হয়, আমার স্টাফদের মাধ্যমে লোকাল বুকিং হয়, কিন্তু টুরিস্ট যারা বাইরে থাকে তাদের বুকিং। আর বাঙালি খাবার তো আপনারা পেয়েছেন, যারা দেখতে আমরা এখানে শুক্তো থেকে শুরু করে শুক্তো, আপনার মিক্স ভেজিটেবল, মাছ, সব রকম যা যা বাঙালিরা পছন্দ করে। আর আপনার এখানে প্যাকেজ সিস্টেমটা একটু বলুন ছোট করে। আমাদের এখানে 2 রাত 3 দিনের একটা প্যাকেজ করা হয়। কারণ হচ্ছে দেখুন, হোটেল যারা দূর থেকে আসছে তারা ট্যুর সম্বন্ধে কিছুই জানে না, দারিংবাড়ি সম্বন্ধে। অনেক সময় কি হয়,
প্যাকেজটা করার কারণটাই হচ্ছে অনেকে কি হয় স্টেশনে নেমে একটা গাড়ি ধরে দারিংবাড়িতে চলে আসে, এবার চলে আসার পরে কি সেই ড্রাইভার ভাই দারিংবাড়ি সম্বন্ধে কিছুই জানে না। তারা কি হয় শহরের উপর দিয়ে ঘোরায়, দেখবেন অনেকে বলে থাকে যে দারিংবাড়ি ভালো লাগেনি, তার একমাত্র কারণ হচ্ছে তাদেরকে ভালো করে ঘোরানো হয়। জানো ভালো করে সবাই ভালো করে এত কষ্ট করে আসছে, এত সময় নষ্ট করে আসছে, তারা যেন ভালো করে ঘুরতে পারে, তার জন্যই আমরা একটা 2 রাত 3 দিনের একটা প্যাকেজ করেছি। আচ্ছা, প্যাকেজটার খরচ সম্পর্কে একটু শর্টে বলুন। প্যাকেজ খরচ ডিপেন্ড করে গিয়ে কত লোক আসছে। ধরুন গাড়ির সিট যদি খালি যায় তাহলে কিন্তু খরচা বাড়তে থাকে, মোটামুটি 4,500 থেকে শুরু করে বিভিন্ন রকম খরচা আছে। টোটাল প্যাকেজটাই মাথায় রাখতে হবে গাড়ির সিট যেন খালি না যায়। আচ্ছা, পার হেড খরচটা একবার বলে দিন। পার হেড তো 4,500 টাকা থেকে শুরু হয়। আচ্ছা, 4,500 টাকা শুরু হয়। এবার 4,500 টাকার মধ্যে কি কি ইনক্লুড সেটা একবার বলুন। 4,500 মধ্যে আমরা স্টেশন থেকে পিক আপ করবো, আপনারা তো ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছেন একদম স্টেশন থেকেই। আপনারা গাড়ি, হোটেল, খাওয়া দাওয়া, সাইট সিন, ড্রাইভারের যাবতীয় খরচা, রাস্তার যাবতীয় খরচা, মানে রাস্তায় আপনাদের যেখানে আসবেন আর কোনো হিডেন কস্ট থাকবে না। মানে আমরা 4.5 বলবো, মানে 4.5ই থাকবে। 4.5 এটা হচ্ছে 2 দিন 2 রাত 3 দিন। 2 রাত 3 দিনের প্যাকেজে পার হেড খরচ পড়ছে 4,500 টাকা। আর দাদা যেগুলো বললো সমস্ত ইনক্লুডিং থাকছে। আর খাবারের মধ্যে থাকছে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ইভিনিং টি, ডিনার, কলকাতা বিরিয়ানি, আপনার ফ্রাইড রাইস, মানে কোনো কিছু বাদ নেই। যারা যারা যায় ভালো সেটাই হবে, মানে কোনো খাবারে কোনো কিছু বাদ নেই। না না, আমরাও খুব সত্যি কথা আমরা প্লিজড হয়েছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে একটু বার্তা দিয়ে দিই, যারা দারিংবাড়িতে আমাদের স্নো ক্রিকে রুম পাবেন না, দেখুন আমাদের ছোট্ট হোটেল, 24টা মোটে রুম, সবাইকে তো দেওয়া সম্ভব না। যারা অন্য হোটেলে থাকছেন, যারা দারিংবাড়িতে ভালো খাবার পাচ্ছেন না, তারা কিন্তু সবাই আমাদের হোটেলে আসতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা যারা বাইরের হোটেল পেয়েছো, এখানে কোনো কারণে পাওনি, তোমরা বাইরের হোটেলে থাকছো, কিন্তু তোমরা নির্দ্বিধায় এখানে এসে খেতে পারো। এই 4 রাস্তার সামনে, একদম দূরেও না, 4 রাস্তার সামনে, একদম বাঙালি খাবার পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। হোটেল স্নো ক্রিক সম্পর্কে তোমরা তো শুনলে ওই হোটেলেরই ওনারের কাছ থেকে। এর সাথে আমি একটু জুড়ে দিই, এখানকার খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, ব্যবস্থাপনা আমাদের খুব পছন্দ হয়েছে। যাই হোক, এখন আমরা চলেছি গোপালপুরের উদ্দেশ্যে। তবে পথে আরও কিছু স্পট আছে, সেগুলি আমরা দেখব, তোমাদেরকেও দেখাবো। প্রথম এই পথেই পড়বে পাঙ্গালি ভ্যালি। চলো পাঙ্গালি ভ্যালি দেখে নেওয়া যাক। আমরা চলে এসেছি পাঙ্গালি ভ্যালিতে। কি অপূর্ব সৌন্দর্য, বাহ, খুব সুন্দর। আর এই দেখো রাস্তা, এইখানে দেখো এই কারে করেই আমরা 2 দিন ধরে ঘুরছি, আজকে 3 দিন হলো। দেখো সবুজ সবুজ, কত সবুজ, আর প্রাকৃতিক সৌন্দর্য চোখ মন মুগ্ধ করে দিচ্ছে। আমরা আবার বেরিয়ে পড়লাম।
আমরা এখন চলে এসেছি মৃদুবান্দা ওয়াটারফলে। এখানে আছে 181টি সিঁড়ি। নামার সময় তো বিশেষ কোনো কষ্ট হয়নি, কিন্তু ওঠার সময় বেশ কষ্ট পেতে হয়েছে। তো 181টি সিঁড়ি পেরিয়ে আমরা এই যে নেমে এসেছি মৃদুবান্দা ওয়াটারফল দেখার জন্য। এখানে আম গাছের তলায় কত ছোট ছোট আম পড়ে আছে। এগুলো না মধু গুলগুলি আম, খুব মিষ্টি কিন্তু আমগুলো। মৃদুবান্দা ওয়াটারফল দেখে আমরা এখন চলেছি তপ্তপানির উদ্দেশ্যে। তপ্তপানি দেখে আমরা সোজা চলে যাব গোপালপুরে। আমরা এখন চলে এসেছি দারিংবাড়ি থেকে গোপালপুর যাওয়ার পথে এই উষ্ণ প্রস্রবণটির সামনে। একে তপ্তপানি বলা হয়। তো এইখানে দেখতে পাচ্ছ একটি মন্দির আছে বাঁদিকে এই মন্দিরে কোন দেবতা আছে আমি জিজ্ঞাসা করে জেনে নিচ্ছি। চলো, এখানে একজন ভদ্রলোক আছেন, ওনার থেকে জেনে নেব এই মন্দিরে যে দেবতা আছেন সেই দেবতার নাম কি। চলো ভিতরে যাই। নাম কি? কন্দনী মাতা। কন্দনী মাতা? এই মন্দিরে কন্দনী মাতার মূর্তি আছে, পুজো করা হয়। আর এখানে উষ্ণ জল, এই দেখো সেই কুণ্ড, উষ্ণ প্রস্রবণের কুণ্ড এটি। এখানেই সবাই মানত করে, পুজো দেয়। আর ভিতরে কন্দনী মাতার পুজো হয়। ওই যে ভিতরে গেটটা এখন বন্ধ আছে, আমরা যেতে পারিনি। এখন সোজা চলেছি গোপালপুরের উদ্দেশ্যে। গোপালপুরের সমুদ্রের কাছে গিয়ে আবার কথা হবে। আমরা পৌঁছে গেছি গোপালপুরে। ওই দেখো দূরে নীল সমুদ্র, কি অপূর্ব সুন্দর লাগছে। মনে হচ্ছে কখন যাব সমুদ্রের কাছে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এই যে এটি হলো আমাদের হোটেল, হোটেল সি পার্ল। হোটেলের ব্যালকনি থেকে দেখো
এখন এসি চলছে। এই যে আমাদের রুম, এখানে দুটো চেয়ার, টেবিল, বেড, আর এদিকে একদম সি ফেসিং জানলা আছে। এসি চলছে বলে খুলতে পারছি না, ওই যে দূরে দেখতে পাচ্ছ সমুদ্র, পরে জানলা খুলে দেখাচ্ছি। এখন এই এসিটা চলছে তো। এই একটা রুম, আর এখানে ড্রেসিং টেবিল আছে, এইখানে একটুখানি বক্স মতন আছে এই, আর এখানে টয়লেট আছে, এইরকম ব্যবস্থা, গিজার আছে। আর এখানে একটা ব্যালকনি আছে, এখানে একটা জানলা আছে, আর এখানে ব্যালকনি আছে। ব্যালকনিটা দেখাচ্ছি, এইরকম। এখন বিচে চলে এসেছি। বিচে না এসে কি থাকা যায়? হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখি। ওই যে আমাদের হোটেল দ্য সি পার্ল, এখানে ফার্স্ট ফ্লোরে আমরা উঠেছি। আজ চতুর্থ দিন, ভোরবেলা। আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন। আর এই যে রুমের জানলা দিয়ে সমুদ্র দেখছি খাটে বসে। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। আমি এক্ষুনি যাব বিচে, রেডি হয়ে নিই। স্নান হয়ে গেছে, এবারে তুতুল রেডি হবে, তারপরে দুজনে মিলে বিচে চলে যাব। তো দেখো, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ব্যালকনি থেকে ভিউটা, তারপরে আবার বিচে গিয়ে দেখা হচ্ছে। এই তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, স্নান হয়ে গেছে, এখন ঝটপট যাব। কতক্ষণে বিচে যাব আমি সেটাই ভাবছি। এই তো চলেও এসেছি সি বিচে, খুব সুন্দর খুব সুন্দর। আর এই দেখো ডাব নিয়ে নিলাম, ডাবের জলটা কিন্তু খুব মিষ্টি আর বেশ ভালো লাগছে। এই ডাবটায় শ্বাস ছিল না, আমার ডাবের শ্বাস খেতে খুব ভালো লাগে। যাই হোক, সমুদ্র দেখছি দু চোখ ভরে, আহা কি যে ভালো লাগছে, অপূর্ব অপূর্ব। ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আনন্দে থেকো। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।